ধারাবাহিকের শুরুতে আমরা বস্তিতে দেখতে পাই সুধা গাড়ির মধ্যে বসেছিল। তখনই তেজ চা নিয়ে গিয়ে বলে, এই নিন আপনাদের চা। ঠিক তখনই পুলিশ তেজের থেকে চা নিয়ে সুধাকে দেয় এবং পরক্ষণে তেজ ওখান থেকে চলে যায়। এদিকে সুধা চা হাতে নিয়ে মনে মনে বলে, এটা তো মনে হলো তেজের গলা, আমার তেজের কণ্ঠ, নাকি সবই আমার মনের ভুল। অন্যদিকে দেখতে পাই আশুতোষবাবু বস্তিতে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলতেছিল। সেটা দেখে চুমকি বলে, গাড়ির মধ্যে একজন বসে আছে আর বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। বড়লোকেদের চামচা এইসব পুলিশেরাই। বড়লোকেরা চাইলে আর কি না করতে পারে। যেহেতু এরা বড়লোকের চামচা, সেহেতু নিশ্চয়ই এদের ভালো কিছুই মানি থাকবে। আর তখনই চুমকির চোখে পড়ে আশুতোষবাবুর ওয়ালেটের উপর। অন্যদিকে সুধা চা খেতেই বলে ওঠে, এটা তো আমার হাতের চা, যেটা তেজ ছাড়া কেউ বাড়াতে পারে না। তার মানে নিশ্চয়ই এখানে আমার তেজ রয়েছে। এটা বলে সুধা গাড়ি থেকে নেমে যায় এবং তেজকে উকিঝুঁকি মেরে চারদিক খুঁজতে থাকে। এদিকে তেজ দোকানে থাকা লোকদের পেছন ঘুরে চা বানায়। পরের সিনে দেখানো হয় তরি দৌড়াতে দৌড়াতে গ্রামের মোড়লের সামনে পড়তে বলে, আমি মা বাবার কাছে যাব, আমাকে প্লিজ মা বাবার কাছে নিয়ে চলো। তখন গ্রামের মোড়ল বলে, তুমি কে, আর কে তোমার বাবা মা, আমার বাড়ি কোথায়, তাছাড়া তোমাকে আগে কখনো তো এখানে দেখিনি। পরক্ষণের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায় এবং বলাবলি করতে থাকে, এই গ্রামে তো কারও বড়লোক আত্মীয় নেই যে তাদের সন্তান এখানে আসবে। তাহলে তুমি কে, মা, কোথা থেকে আসলে তুমি? কিছুক্ষণ পরেই সেখানে মহুয়া তপন চলে আসে এবং তরিকে জড়িয়ে ধরে কান্না করে বলে, গুড়িয়ামা, তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি, তুই আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি? মহুয়া এমন আর্তনাদ দেখে গ্রামের মোড়ল বলে, তোদের তো কোনো সন্তান নেই, তাহলে এই মেয়ে তোরা কোথায় পেলি? তোরা কি তাহলে বাচ্চা চুরি করা শুরু করেছিস? বল এখন এই বাচ্চাটা কার? তখন মহুয়া বলে, না, ও আমাদের মেয়ে গুড়িয়া। এদিকে তপনও বলে, ও আমাদের মেয়ে গুড়িয়া। তপন এবং মহুয়ার এমন কথা শুনে গ্রামের লোকেরা বলে, আগে তো আমরা তোমাদের কোনো সন্তান দেখিনি, আর তোমাদের সন্তান হয়েছে এত বড় হয়ে গেল আমরা কিছুই জানতে পারলাম না, আমাদেরকে বোকা বানাচ্ছ। এটা বলে তপনকে সবাই মারতে থাকে। তখন মহুয়া বলে, তোমরা আমার মরুদকে মেরো না, আমার মরুদকে তোমরা ছেড়ে দাও। এদিকে তরিও বলে, ওনাকে তোমরা ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করেনি ওরা, তারা দুজনে আমাকে খুব ভালোবাসে, তোমরা প্লিজ ওনাদের ছেড়ে দাও। পরক্ষণে গ্রামের মোড়ল বলে, যতদিন এই মেয়ের সন্ধান না হচ্ছে ততদিন এই মেয়ে গ্রাম পঞ্চায়েতের ঘরে থাকবে, তোমাদের কাছে থাকবে না। কথাটা শুনে মহুয়া চিৎকার করে কান্না করে বলতে থাকে, ওকে আমাদের থেকে আলাদা করবেন না, ও একটা ছোট মানুষ, কখনো একলা থাকতে পারবে না, ওকে আমাদের কাছে রাখতে দিন। কিছুক্ষণ পরেই সেখানে গ্রামের কবিরাজ মশাই এসে বলে, তোমরা মেয়েটাকে ছেড়ে দাও, ৩ মাস কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে ওরা দুজন মেয়েটাকে সুস্থ করে তুলেছে, ওরা মেয়েটাকে খুব ভালোবাসে, অনেক কষ্টে ওরা মেয়েটাকে ভালো করে তুলেছে, তোমরা মেয়েটার থেকে আলাদা করে দিও না। পরবর্তীতে গ্রামের মোড়ল তপনকে বলে, আমি তোদের ২৪ ঘণ্টা সময় দিলাম, এই ২৪ ঘণ্টা সময়ের মধ্যে তোরার মেয়েটাকে তার বাবা মার কাছে পৌঁছে দিবে, না হলে আমরা পরে তার ব্যবস্থা করব। এটা বলেই চলে যায়। তখন মহুয়া তপন তরিকে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা বস্তিতে দেখতে পাই, বস্তিতে সবাই সুধার সাথে সেলফি নেওয়ার জন্য ঘিরে ধরে। তখনই আশুতোষবাবু বলে, সুধা, তুমি এক্ষুনি গাড়িতে ওঠো, সবাই জানাজানি হলে আরও জোর হয়ে যাবে। ঠিক তখনই সুধার কাছে একটা ফোন আসে এবং সুধা গাড়িতে উঠে চলে যায়। পরক্ষণে লোকের ভিড়ে চুমকি আশুতোষবাবুর মানিব্যাগ পকেট থেকে চুরি করে নেয়। পরবর্তীতে আমরা বসু মল্লিক বাড়িতে দেখতে পাই, ড্রয়িং রুমে দোয়েল সুধার ঠাম্মি কান্নাকাটি করে আর বলে, আমরা কোনো মতে জীবন নিয়ে পেছনের দরজা থেকে বের হয়ে এসেছি, জানি না কিভাবে আগুন লেগে গেল, রাতে ঘুমাচ্ছিলাম এবং জেগে দেখি কেরোসিনের গন্ধ, চারদিকে আগুন জ্বলছে, আমরা আর কিছু না ভেবেই এখানে আসতে বাধ্য হয়েছে। এদিকে সুধার বৌদি মনে মনে বলে, সুধা যদি জানতে পারে আমি বাড়ি বিক্রি করার জন্য লোক এনেছিলাম, তাহলে বিপদে আমি পড়ব, কোনোভাবে কথাটা জানতে দেওয়া যাবে না। পরবর্তীতে সুধা বলে, বৌদি, তুমি আমাকে রাতে ফোন করলে না কেন, আমি তাহলে আশুতোষবাবুকে বলে দমকল পাঠিয়ে দিতাম। ঠিক তখনই আশুতোষবাবু এসে বলে, দমকল গিয়েছিল কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি, সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এরপর সুধার ঠাম্মি বলে, আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না, তুই বরং আমাদের আশ্রয় কেন্দ্রে দেওয়ার ব্যবস্থা কর। পরক্ষণে সুধার বৌদি বলে, ঠাম্মি, সুধা যেহেতু এত করে বলছে তাহলে আমরা এখানে থেকে যাই না, তাছাড়া আর দোয়েল আমি সবকিছু তো সামলে উঠতে পারবো না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই, ইন্দ্রজিৎ বসু মল্লিক এসে সুধাকে বলে, দেখো কাগজে বেরিয়েছে কিংসুক লাহিড়ী আমাদের সাথে ডিল করার জন্য কলকাতায় আসছে, এমনকি বিজনেস ওয়ার্ড অফ দ্য নেশনে তোমার নাম এসেছে, সেখানে কালকে অনুষ্ঠান আছে, যেতে হবে। তাছাড়া কিংসুক লাহিড়ী আসছেন আমাদের কোম্পানির সাথে ডিল করতে, এই সব কিছু হয়েছে ঠাম্মি আপনার জন্য। সুধার কথা শুনে ঠাম্মি কান্না করে বলে, তুমি সবকিছু হারিয়ে বুকে পাথর চাপা দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করেছ, এতে আমি অনেক খুশি হয়েছি। পরবর্তীতে সুধার শাশুড়ি এসে বলে, আজকে এত বড় একটা খুশির কথা, তারপরেও সবার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, ঠাকুর কেন আমাদের সবসময় এত কষ্টে রাখেন, কেন আমাদের এত পরীক্ষা নেন?
এদিকে তরি তপন এবং মহুয়াকে বলে, তেজ বসু মল্লিক আমার বাবা এবং সুধাময়ী বসু মল্লিক আমার মা। তেজ বেকারি বিস্কুটের আমাদের একটা বড় কোম্পানি আছে, সেখানে অনেক লোক বিস্কুট বানায়। কলকাতার কাছেই হাওড়া বলে একটা জায়গায় আমাদের বাড়ি অনেক বড়, সেখানে আমাদের অনেক বড় ফ্যামিলি আছে। আগামী পর্বে আমরা দেখতে পাব প্রেস মিডিয়ার লোকেরা সুধাকে জিজ্ঞেস করে, আপনার এত বড় কোম্পানির পেছনে আর কার অবদান আছে বলে মনে করেন? তখনই সুধা বলে, আমার হাজব্যান্ড তেজ বসু মল্লিক। অন্যদিকে রাস্তার মাঝে গলিতে দাঁড়িয়ে তেজ বলে, এই রাস্তাটা হাওড়ার দিকে গেছে তাই না? কথাটা শুনে পটলা বলে, তোমার কোনো কিছু মনে নেই, আবার হাওড়ার রাস্তা কোন দিকে সেটা মনে আছে? তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।